বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। এবারে ওয়াশিংটনে নেতানিয়াহু। জানিয়ে দেব ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনে শামিল বলে নিন্দা ইরানের। আরও জানিয়ে দেব ইরানই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর জানিয়ে দেব গোয়েন্দা জাহাজে আগুন, বেরিয়ে এলো ভূমধ্য সাগরে রুশ নৌবাহিনীর দুর্বলতা। সর্বশেষ জানিয়ে দেব কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় জনস্বার্থের মামলা গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবারে ওয়াশিংটনে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হামাসের সঙ্গে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির চুক্তির মধ্যস্থতা নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের কার্যালয় এক কথা জানিয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ওয়াশিংটনে যাত্রার আগে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় হামাসের বিরুদ্ধে বিজয়, ইরানের সঙ্গে লড়াই এবং সমস্ত জিম্মিকে মুক্তি করার বিষয়ে আলোচনা করবেন। জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার পর এটি হবে কোনো বিদেশি নেতার সঙ্গে ট্রাম্পের প্রথম বৈঠক। তিনি বিমানে ওঠার আগে বলেন, আমি মনে করি এটি ইসরায়েল আমেরিকার জোটের শক্তির প্রমাণ। রোববার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানীতে তাকে স্বাগত জানান জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি জোর দিয়ে বলেন আসন্ন ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে জোটকে জোরদার এবং আমাদের সহযোগিতা বৃদ্ধি করবে। 15 মাস ধরে চলা যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরের কৃতিত্ব দাবি করা ট্রাম্প রোববার বলেছেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আলোচনার অগ্রসর হচ্ছে। ট্রাম্প বলেন বেনিয়ামিন নেতানিয়াহু আসছেন এবং আমার মনে হয় আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে তিনি সোমবার ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের শর্তাবলী নিয়ে আলোচনা শুরু করবেন। ইতিমধ্যে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা এবং সপ্তাহে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। গাজায় যুদ্ধবিরতির প্রথম দফা 42 দিনের চুক্তির প্রাথমিক পর্যায়ে আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ট্রাম্প বলেছেন 15 মাসের যুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং বারবার গাজা উপত্যকাকে পরিষ্কার করার পরিকল্পনার কথা বলেছেন। ট্রাম্প ফিলিস্তিনিদের মিশর বা জর্ডানের মতো প্রতিবেশী দেশে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র মিশরের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার রোববার ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ও ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানি বলেন, আমরা মানবিক সাহায্যের প্রবেশ বৃদ্ধি করা এবং উপত্যকাকে বসবাসের যোগ্য গড়ে তোলার জন্য এবং ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে স্থিতিশীল করার জন্য সমন্বিত প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দিয়ে যাচ্ছি। ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নিধনে শামিল বলে নিন্দা ইরানের। ইরান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে একে জাতিগত নিধনের শামিল বলে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকিয়া বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সুরক্ষা সহায়তা করা, জাতিগত নিধনের শামিল যে কোনো ধারণার উপর চাপ দেওয়ার পরিবর্তে। বাকিয়ার এই মন্তব্য ট্রাম্পের সম্প্রতি বক্তব্যের প্রতিক্রিয়া এসেছে। সেখানে তিনি একাধিকবার গাজা উপত্যকা পরিষ্কার করে সেখানে জনগণ মিশর ও জর্ডানে স্থানান্তর করার আহ্বান করেছে। বাকাই বলেছেন, গাজা পরিষ্কার করা গাজা উপত্যকা ও পুরো ফিলিস্তিনিকে ঔপনিবেশভাবে মুছে ফেলার অংশ। পাশাপাশি কোনো তৃতীয় পক্ষ ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না বলেও তিনি মন্তব্য করেছেন। ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া ইরান 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনি অধিকারের সমর্থনে তাদের পররাষ্ট্র নীতির অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করেছে। বছরের পর বছর ধরে শত্রু হিসেবে বিবাদে থাকা ইরান ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধের সময় প্রথমবারের মতো সরাসরি হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটে। এছাড়া ইরান হামাসকে আর্থিক ও সামরিক সহায়তা দিলেও তেহরান বরাবরই বলে আসছে হামাস ও অন্যান্য গোষ্ঠী স্বাধীনভাবে কাজ করে। অন্যদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ সম্প্রতি বলেছেন, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা ক্ষতিগ্রস্ত করেছে।
ইরানই একমাত্র দেশ যারা যুক্তরাষ্ট্রকে আসল নামে ডাকে, বলেছে আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান জাতির সঙ্গে অন্য জাতির পার্থক্য হলো আমেরিকা যে আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী, এই সত্য কথা বলার সাহস ইরানের আছে। ইরানই বিশ্বের একমাত্র দেশ যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে এবং দেশটিকে আসল নামে ডাকে। 41তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণকারী কোরআনের শীর্ষ শিক্ষক ও আবৃত্তিকারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলী খামেনি বলেন, আমেরিকা আগ্রাসনকারী, মিথ্যাবাদী, প্রতারক ও উপনিবেশবাদী এবং তারা কোনো মানবিক নীতি মেনে চলে না। তিনি বলেন, গত 46 বছর ধরে বিশ্বের সকল দাম্ভিক শক্তির বিরুদ্ধে ইরানের ধৈর্য ও অধ্যবসায় দেশকে ব্যাপক সমৃদ্ধি এনেছে। ভাষণের অপর এক অংশে ইহুদিবাদী সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গাজার জনগণের বিজয়কে অসম্ভবকে সম্ভব অর্জনের উদাহরণ হিসেবে বর্ণনা করে সর্বোচ্চ নেতা খামেনি বলেন, যুদ্ধের আগে কেউ বিশ্বাস করত না যে গাজায় ক্ষুদ্র ভূখণ্ডের ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয়ী হবে, কিন্তু এই অসম্ভব কাজটি আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়েছে। গোয়েন্দা জাহাজে আগুন, বেরিয়ে এলো ভূমধ্য সাগরের রুশ নৌবাহিনীর দুর্বলতা। ভূমধ্য সাগরে নিজেদের ক্ষমতার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছে রাশিয়ার নৌবাহিনী। এর মধ্যেই গত বৃহস্পতিবার সিরিয়া উপকূলে তাদের একটি গোয়েন্দা জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিশ্লেষকদের অনেকে এবং পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো বলেছে, এই অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে রুশ নৌবাহিনীর দুর্বলতা সামনে এসেছে। আগুন লাগা ওই জাহাজের নাম কিল ডিন, সেটি 55 বছরের পুরনো। বৃহস্পতিবার আগুন লাগার পর জাহাজটি চিমনি দিয়ে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল। এ সময় জাহাজের মাস্তুলে দুটি কালো রঙের বল ঝোলানো ছিল। বিশেষজ্ঞরা বলেছেন, এ থেকে বোঝা যায় জাহাজটি নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আগুন লাগার সময় কিলডিনের কাছাকাছি অবস্থান করছিল পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী জাহাজ মিলামুন। কিলডিন থেকে মিলামুনকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছিল তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছে না। মিলামুনকে কিলডিন থেকে অন্তত 2 কিলোমিটার দূরে থাকতে হবে। আগুন লাগার পরেও কিলডিনের নাবিকেরা কারো কাছে সহায়তা চাননি। তাদের জাহাজের পিছনে ডেকে জড়ো হতে দেখা যায়। লাইফ বোটও বের করেছিলেন তারা। আগুন নিয়ন্ত্রণে 5 ঘন্টা ধরে চেষ্টা চালান কিলডিনের নাবিকেরা। পরে ইঞ্জিন চালু করে জাহাজটি আবার যাত্রা শুরু করে। পশ্চিম নিরাপত্তা সংস্থাগুলো দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার আগুন লাগা জাহাজটি পূর্ব ভূমধ্য সাগরে অবস্থান করছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটি নানার ঘটনার উপর নজর রাখছিল। সেটি এতদিন সিরিয়ার টাটাস বন্দর রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ডিসেম্বরে আসাদের পতনের পর সেখান থেকে নিজেদের সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু করেছেন তারা। 2 মাস আগেও এই অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী একটি ফ্রিগেট অ্যাডমিরাল গোস্কর্গে আগুন লেগেছিল। এরপর কিলডিনের আগুন লাগলো। এই 2 ঘটনার দিকে ইঙ্গিত করে পশ্চিম বিভিন্ন সূত্র যুক্তি দেখিয়েছে যে ভূমধ্য সাগর অঞ্চলে রাশিয়ার নৌবাহিনী উপস্থিতির নড়বড়ে ও বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। কুম্ভ মেলার পদপিষ্টের ঘটনায় জনস্বার্থে মামলা গ্রহণ করেনি ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা গ্রহণ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। ঘটনাটি দুঃখজনক এবং উদ্বেগের বলে মন্তব্য করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। আজ সোমবার প্রধান বিচারপতি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আপনারা এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন। গত 29 জানুয়ারি কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 60 জনেরও বেশি। এই পরিস্থিতিতে কুম্ভ মেলায় যাওয়া পুণ্যার্থীদের জন্য সুরক্ষা বিধি এবং দিক নির্দেশনা বেঁধে দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী বিশাল তিওয়ারি। জনস্বার্থ মামলাকারীর অভিযোগ ছিল, সরকারি গাফিলতির কারণে মঙ্গলবার গভীর রাতে ত্রিবেণী সঙ্গমে 30 জনের মৃত্যু এবং অন্তত 60 জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে পদক্ষেপ করার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানান তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আর্জি জানান মামলাকারী। আজ সোমবার মামলাটি প্রধান বিচারপতি খন্না এবং বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটি উঠলে বিচারকরা সেটি গ্রহণ করেনি। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী মুকুল রোহাতগি। তিনি জানান, পদপিষ্টের ঘটনায় তদন্তে ইতিমধ্যে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন হয়েছে। সে কথা শুনে প্রধান বিচারপতি বেঞ্চ মামলাকারীদের হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়। এদিকে কুম্ভ মেলায় পদপিষ্ট অনেক বেশি মানুষ মারা গেছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো। আজ সোমবার লোকসভা শুরু হওয়ার পরই বিরোধী সংসদ সদস্যরা, বিশেষ করে উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ওয়েলে নেমে বলতে থাকেন, সরকারের কুম্ভ মেলা নিজে জবাব দিতে হবে। এ সময় সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং স্পিকার ওম বিড়লা বারবার সংসদ সদস্যদের নিজেদের জায়গায় গিয়ে বসতে বলেন এবং শান্ত হওয়ার অনুরোধ জানান।